আমরা অবিলম্বে চাই 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের 26 যেতে হবে না, 24 বিসর্জন দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দুই দলই মানে তৃণমূল এবং বিজেপি একে অপরের সরকারকে বিদায় জানানোর কথা বলছেন, একে অপরের সরকারকে ফেলে দেওয়ার কথা বলছেন। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অবিলম্বে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদায় চাইছেন, ঠিক তার উল্টো দিকে রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও যেটা পাল্টা দাবি করছেন যে 2026 নয় 2024-এই মমতা সরকারের বিদায় হবে। এখন এই যে একে অপরকে বিদায় জানানোর দাবি, সেই দাবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এই মুহূর্তে রীতিমতো সরগরম। দুই পক্ষই কিন্তু বেশ একটা রণকৌশল তৈরি করে নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কুণাল ঘোষের নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে সারদা মামলায় প্যাচে ফেলার চেষ্টা করছে, সিবিআইকে দিয়ে শুভেন্দু অধিকারীকে একেবারে গ্রেফতারের দাবি তুলছে, অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু কি করে এই বাংলার তৃণমূল সরকারকে হাতে না মেরে ভাতে মারা যায় সেই রণকৌশলের উপর কিন্তু লাগাতার কাজ করে চলেছে। এবং তাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অনেকটাই সফল, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতাদের যে ছটপটানি, সেই ছটপটানিতেই কিন্তু প্রমাণ হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে সিবিআইয়ের গ্রেফতারের দাবিতে কুণাল ঘোষদের পথে নেমে পড়া তাতেই কিন্তু বেশ স্পষ্ট হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এদিনের বক্তব্যে কি করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিদায় দেওয়া যাবে তার কোনো সুনির্দিষ্ট পথ বা রণকৌশল কিন্তু বাতলাতে পারেননি। উল্টো দিকে শুভেন্দু অধিকারী তার নিজের বক্তব্যে এদিন একেবারে খোলাখুলি যেটা জানিয়ে দিয়েছেন যে মহারাষ্ট্রের পর কিন্তু ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের পরেই কিন্তু বাংলার নম্বর। শুভেন্দু অধিকারীর এই যে এদিনের বক্তব্য যে মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের পরেই কিন্তু বাংলাকে বিজেপি টার্গেট করবে, বাংলার তৃণমূল সরকারকে 2024-এ ফেলে দেওয়ার জন্য টার্গেট করা হবে, এটাই কি তাহলে বাংলার তৃণমূল সরকারকে 2024-এ ফেলে দেওয়ার বিজেপির গোপন ব্লুপ্রিন্ট, গোপন রণকৌশল? বন্ধুরা, সে নিয়ে আলোচনা করার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একে অপরের সরকার ফেলে দেওয়া নিয়ে কি বলেছেন ছোট্ট করে দেখে নেব। আজকে আমি দুঃখের সাথে বলছি, বিজেপির লোকেরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। কত কষ্ট করে 100 দিনের লোকেরা কাজ করে। সংবিধানের নিয়ম হচ্ছে 15 দিনের মধ্যে কাজ করার তার টাকাটা দিতে হবে। আমাদের এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা তুলে নিয়ে যায়, তার থেকে একটা ভাগ আমরা পাই। এটা ওদের টাকা দিচ্ছে তা নয়, কিন্তু 6 মাস ধরে বিজেপি সরকার আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না। দ্বিতীয়ত, বাংলার বাড়ি, বাংলার সড়ক, এই যোজনাতেও টাকা আটকে রেখা দেওয়া হয়েছে। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। এবং বাংলার বাড়ি যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাটে গুজরাটের নামে থাকবে, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, দল ভাগ করবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, তপশিলি আদিবাসী ভাগাভাগি করবেন, মানুষে মানুষে ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, বিচ্ছেদের কথা বলবেন। আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না, তাই বাংলার রাস্তা দেওয়া হবে না, তাই বাংলায় 100 দিনের কাজ দেওয়া হবে না। আমরা মনে করি বাংলার কথা বারবার বলবো, দেশের কথাও বলবো, বাংলার কথাও বলবো। বাংলার বাড়ি চলবে, বাংলার রাস্তা চলবে, 100 দিনের কাজ চলবে। এই মুখ্যমন্ত্রী সব জায়গায় স্পিকার লাগান, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বলে বাংলা আবাস যোজনা।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্টিকার লাগিয়ে দেয় বাংলা গ্রামীণ সড়ক যোজনা। আর প্রধানমন্ত্রীর রেশন বলে দিদি রেশন দিচ্ছে ভোট দিবিনি মানে, দিদি রেশন দিচ্ছে মিছিলি যাবিনি মানে। এই হচ্ছে এই মিথ্যাচার তৃণমূল কংগ্রেসের কালচার। এখন অবশ্য আপনারা বিরোধী দল করে আমাদের পাঠিয়েছেন, 2,28,00,000 মানুষ ভোট দিয়েছে, এখন সব স্টিকার বদলানো শুরু হয়েছে। গ্রামে গ্রামে বাংলা আবাস যোজনা মুছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হচ্ছে, বাংলা গ্রামীণ সড়ক যোজনা মুছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা লেখা হচ্ছে। বাথরুমের গায়েও লিখতে হবে, এদের কি লেখা আছে মিশন নির্মল মিশন, ওটা পোছাবো আমরা। 70 লক্ষ বাথরুম দিয়েছেন প্রধানমন্ত্রী, ওটাও পোছাবো। আর আপনাদের 26 অব্দি যেতে হবে না, 24-এই বিসর্জন দিয়ে দেবো। এরপরে ঝাড়খণ্ড হবে, তারপর রাজস্থান হবে, তারপরে বাংলায় পৌঁছে যাব। বন্ধুরা, আপনারা শুনলেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেভাবে বাংলার বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রের টাকা আটকে রেখেছে, টাকা দিচ্ছে না, তাতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপর ক্ষেপে রয়েছেন। এবং একই সঙ্গে তিনি যেটা বলছেন যে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনায় থাকবে, বাংলা সড়ক যোজনা বাংলা সড়ক যোজনায় থাকবে, নাম পাল্টে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করা হবে না, কিন্তু কেন্দ্রকে টাকা দিতে হবে। প্রয়োজন পড়লে তিনি দিল্লিতে গিয়ে এই ব্যাপারে কথা বলবেন। এখন এইখানে যেটা অনেকেই প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বর্ধমানের জনসভায় যেভাবে তিনি কথাটা বললেন যে দরকার পড়লে তিনি এই নিয়ে দিল্লিতে গিয়ে কথা বলবেন প্রবলেম সলভ করার জন্য, সমাধান করার জন্য, তাতে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা তার হাতেই রয়েছে। কিন্তু বাস্তবে তো সেটা না। টাকাটা তো রয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে, টাকাটা তো দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে শর্ত যে বাংলা আবাস যোজনার টাকা যেহেতু বেশিরভাগটাই কেন্দ্র দেয়, সুতরাং বাংলা আবাস যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা করতে হবে। বাংলা সড়ক যোজনার টাকা যেহেতু বেশিরভাগটাই কেন্দ্র দেয়, সুতরাং কেন্দ্রের নিয়ম মেনে সেই যোজনা বাংলা সড়ক যোজনা পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করতে হবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো না মানলে আর যে টাকাগুলো এতদিন পর্যন্ত কেন্দ্র এই সব প্রকল্পে বাংলাকে দিয়েছে তার হিসেব যদি না কেন্দ্র পায়, তাহলে কিন্তু টাকা কোনোভাবেই নতুন করে বাংলার সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারকে দেওয়া হবে না। এখন এই শর্তগুলি যদি না পূরণ হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে কোন মুখে টাকা চাইবেন? নাকি তিনি আবারও নতুন করে দিল্লিতে গিয়ে যে বিজেপি বিরোধী জোট, সেই বিজেপি বিরোধী জোটের ঘোট পাকাতে চাইছেন? এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনসভায় যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিদায় জানানোর দাবি তুলেছেন, সেই দাবি জোর গলায় তুললেও সেই দাবি কি করে পূরণ হবে, কি করে কেন্দ্রের বিজেপি সরকার বিদায় নেবে, তার নির্দিষ্ট রণকৌশল যেমন তিনি বলেননি, তেমনই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে যেসব তাস রয়েছে তার মধ্যে কিন্তু একটিও ট্রাম্প কার্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একটা খেলা খেলতে চেয়েছিলেন, কিন্তু সেই খেলায় এনসিপি নেতা শরদ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিরা রীতিমতো বাগড়া দিয়ে বসে রয়েছে, যার ফলে কিন্তু আজকে বাধ্য হয়ে তৃণমূলকে অপমান হজম করেও যশবন্ত সিনহার যে নমিনেশন দাখিল রাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য, সেখানেও কিন্তু হাজির থাকতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেখানে হাজির থাকতে দেখা গেছে। অথচ যশবন্ত সিনহা তৃণমূলের লোক হলেও তৃণমূল তো যশবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিজেপি বিরোধী জোটের সামনে রাখেনি। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা খেলে 2024-এ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ঘিরতে চেয়েছিলেন, বিদায় জানানোর একটা পরিকল্পনা ছকেছিলেন, আপাতত এখন পর্যন্ত সেই পরিকল্পনা রীতিমতো ব্যর্থ হয়েছে, একেবারে হাঁটু জলে চলে গেছে। উল্টো দিকে শুভেন্দু অধিকারী যে পরিকল্পনার কথা বলছেন যে 2024-এ এই তৃণমূল সরকারকে বাংলা থেকে সরিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে,
আর সেটার জন্য মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের পরেই কিন্তু বাংলায় পালা বদলের সময় আসবে। আর সেই পালা বদলের সময়টা হচ্ছে 2024। এখন শুভেন্দু অধিকারীর মহারাষ্ট্রের পাশাপাশি এই যে ঝাড়খণ্ডেও পালা বদলের দাবি, সেটা কতটা সত্যি সেটা শুভেন্দু অধিকারীই বলতে পারবেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী এই যে 2024-এ বাংলায় তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার একটা কথা বলছেন, ফেলে দেওয়ার দাবি করছেন, তার পেছনে একটা যুক্তি এটা হতে পারে যে 2024-এ লোকসভা ভোটে কেন্দ্রে যদি ফের নরেন্দ্র মোদী সরকার ফিরে আসে, তাহলে কিন্তু বাংলায় তৃণমূলে নতুন করে একটা ভাঙন ধরার সম্ভাবনা রয়েছে। তৃণমূল ছেড়ে কিন্তু সেই সময় ঝাঁকে ঝাঁকে ফের কিছু নেতা বিজেপির দিকে পা বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। আর হয়তো শুভেন্দু অধিকারী সেই সম্ভাবনাটারই কথা বলছেন যে সেই সময় প্রয়োজন পড়লে তৃণমূলের 50-60 জন বিধায়ককে যদি বিজেপি নিজেদের দিকে টেনে আনতে পারে, যেমনটা হচ্ছে মহারাষ্ট্রে, তাহলে কিন্তু 2024-এ সত্যি একটা কেল্লা হতে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাও কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোদ্দা কথায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ নরেন্দ্র মোদী সরকারকে বিদায় জানানোর কথা বললেও এই মুহূর্তে তার কাছে আপাতত কোনো রণকৌশল নেই। যা রণকৌশল ছিল সেটা আপাতত ব্যর্থ হয়েছে। পরে যদি ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাথা থেকে কিছু বেরোয়, তবেই হয়তো ফের একটা নতুন কোনো রণনীতি 2024-এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবেন। কিন্তু ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের যা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে, সেই সম্পর্ক যদি মেরামত না হয়, তাহলে কিন্তু সেই নতুন রণকৌশল তৈরির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। উল্টো দিকে শুভেন্দু অধিকারীর যেটা আশা যে 2024-এ যদি ফের কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আসে, তাহলে সেই সময় তৃণমূলে যে ভাঙনটা শুরু হবে, কিংবা বিজেপি যদি সেই সময় তৃণমূলের টোকা মারে, তাহলে যে ভাঙনটা শুরু হবে, সেই ভাঙনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। এই যে রণকৌশল কিংবা এই যে আশা, এই রণকৌশলের মধ্যে কিন্তু অনেকটাই বাস্তবতা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।